অন্যদিকে মায়ানমারে চীন প্রদেশের আর মাত্র দুটো শহর দখল করলেই সাফ হবে জুনটা। বিদ্রোহী বাহিনীর মুখপাত্রের দাবি, ফালাম আর টিডিম শহর দখল হলেই জুনটার খেলা শেষ। চীন প্রদেশের বিদ্রোহী বাহিনী, যে ন্যাশনাল আর্মি আর আরাকান আর্মি একযোগে লড়াই করছে বাকি দুটো শহরকে দখল করতে। গোটা চীন প্রদেশ দখল না করা পর্যন্ত থামবে না বিদ্রোহী বাহিনী, এমনটাই দাবি করছে মুখপাত্র। ইতিমধ্যে বড় শহর মিন্দাব দখল করেছে চীন ন্যাশনাল আর্মি। চীন প্রদেশের বিদ্রোহীরা সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দেবে, এমনটাই দাবি করছেন তারা। মায়ানমারে চীন প্রদেশের আর মাত্র দুটো শহর দখল করলেই সাফ হয়ে যাবে জুনটা। বিদ্রোহী বাহিনীর মুখপাত্রের দাবি, ফালাম আর টিরিম শহর দখল করলেই জুনটার খেলা শেষ। অর্থাৎ জুনটাকে একেবারে চোখে চোখ রেখে ওপেন চ্যালেঞ্জ করছে এই বিদ্রোহী বাহিনী। মায়ানমারে চীন প্রদেশের আর মাত্র দুটো শহর, কোন দুটো শহর না, টিরিম আর ফালাম। এই দুটো শহর দখল যদি করে নেয় তাহলে কিন্তু জুনটার খেলা শেষ হয়ে যাবে। চীন প্রদেশের বিদ্রোহী বাহিনী, চীন ন্যাশনাল আর্মি আর আরাকান আর্মি একযোগে লড়াই করছে বাকি দুটো শহর দখল করতে। গোটা চীন প্রদেশ দখল না করা পর্যন্ত থামবে না বিদ্রোহী বাহিনী, এমনটাই দাবি করছেন মুখপাত্র। ইতিমধ্যে বড় শহর মিন্দাব তারা দখল করে ফেলেছে। চীন ন্যাশনাল আর্মি ইতিমধ্যে বড় শহর মিন্দাবকে দখল করে ফেলেছে। চীন প্রদেশের বিদ্রোহীরা সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেবে, এমনটাই তারা আশ্বস্ত করছেন। অর্থাৎ সাধারণ মানুষের জীবনে যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি তারা দেখবেন। অর্থাৎ সাধারণ মানুষকে যাতে নাগরিক পরিষেবাটা দেওয়া যায় সেই বিষয়টি তারা আশ্বস্ত করছেন, তারা দেখবেন, এমনটাই বার্তা দিচ্ছেন কারা না, চীন প্রদেশের বিদ্রোহী বাহিনীরা। কথাটা বলছি, এই মাঠে অনেকের সঙ্গে কথা বলছিলাম, অনেকের সঙ্গে আলোচনা করছিলাম। তো এখানে মূলত যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে। বাংলাদেশ ইস্যু নিয়ে সকলেই কথা বলছে, মাঠে যারা এসছে তারাও বলছে। তো আপনার বাড়ি কোথায়, আসল বাড়ি কোথায়? আমার আসল বাড়ি অরিজিনালি আমরা পশ্চিমবঙ্গের লোক। আচ্ছা, আমরা একদম 100% ঘটি বলতে পারো। হ্যাঁ, তো এখানে তো সবাই খুব উদ্বিগ্ন দেখছি। হ্যাঁ, উদ্বিগ্ন স্বাভাবিক তো, কারণ ধমনীতে হিন্দুর রক্তটা তো বইছে না। ওইখানে হিন্দুদের ওপরে যে অত্যাচার চলছে, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার চলছে, সেটা তো গায়ে কাঁটা দেওয়ার মতন। এবং আমি আমার ঢাকাতে বেশ কিছু পরিচিত লোকজন আছে, আমি কাজের সূত্রে ওখানে যেতাম টেতাম। তাদের যখন ফোন করি ওরা বলে যে না, এটা মিডিয়া এক্সাজারেশন, সেরকম কিছু নয়। হয়তো প্রপার ঢাকাতে কিছু হচ্ছে না, হ্যাঁ, বা কিছু হলেও খুব কম হচ্ছে, কিন্তু অন্য অন্য জায়গা তো হচ্ছে। এবং এই যে অত্যাচারটা, সংখ্যালঘুর ওদের অত্যাচারটা, এটা কিন্তু বরাবর চলে আসছে। এমন নয় যে হাসিনার সময় ওরা ওখানকার যারা হিন্দু ছিলেন তারা সবাই খুব সুখে শান্তিতে ছিলেন, নিরাপদে ছিলেন, তা তো নয়। না, আমি এখানে একজনের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে গতকালের একটা ঘটনা যেটা বললাম আর কি। আমি যেটা ঘটনাটা হচ্ছে বিএনপি, মানে বিএনপি মানে সরাসরি স্বীকার করছে, বলছে যে এই যে অভ্যুত্থান হলো, মানে যেটাকে ওরা গণ অভ্যুত্থান বলছে, সেই জায়গাটা ওদের মূলত ওরাই মূল ভূমিকা নিয়েছিল। তারপর বলছে কিন্তু এখন তো আমরা ক্ষমতা পাচ্ছি না, তো আমাদের আবার নামতে হবে 5ই আগস্টের মতন করে। মানে যেন মনে হচ্ছে খুব তাড়া, এই ইউনুস সরকার চালিয়ে দেবে, ইউনুস সরকার যাবে না, এবার আবার দখলে আসতে হবে, ক্ষমতা দখল করতে হবে। ব্যাপারটা আপনি জানেন? না, ওরা তো খুবই এর মধ্যে আছে, যে কারণ ওরা ক্ষমতার বাইরে দীর্ঘদিন আছে। ওরা ভেবেছিল ক্ষমতাটা আমরা পেয়ে যাব, কিন্তু সমন্বয়ক যারা ওই ছাত্র, তারা তো ওদের কেন হাত দেবে? কারণ তারা তো আর লিড দেয়নি। ওই যে 5ই আগস্টের যে অভ্যুত্থান বলুন, যাই বলুন, তারা তো বিএনপি তো আর লিডারশিপে ছিল না, ছিল তো ছাত্র জনতা আর একটা মাহফুজ আলম, যে যার কথা বারবার শোনা যায়, তাদের উদ্যোগে এবং তাদের গাইডেন্সে এই পুরো ব্যাপারটা হয়েছিল। এবং এটাতে আমার যতটুকু ধারণা হয়েছে কাগজ পড়ে এবং ওখানকার বিভিন্ন লোকের সাথে কথা বলে, যে এইটা একটা পরিকল্পিত ব্যাপার ছিল এবং এটার পেছনে আমেরিকার একটা প্রচ্ছন্ন মদত ছিল। তার কারণ আপনি দেখুন, ওইখানে মেট্রো রেল জ্বালিয়ে দিল, ভাবা যায়? হ্যাঁ, আমি ঢাকাতে গেছি, কয়েকবারই গেছি। ওইখানে ধরুন যে ফ্লাইওভারগুলো করেছিল সেগুলো জ্বালিয়ে দিল, হ্যাঁ, তারপরে একটা বড় ভবন জ্বালিয়ে দিল। এইটা তো একটা এখানে সব কিছু হলো, কিন্তু মাঝখান থেকে যেটা দেখা যাচ্ছে মারধর খাচ্ছে হিন্দুরা, মারধর কাছে হিন্দুদের বলছে বাংলা ছেড়ে পালা। শুনুন, এটা তো ওরা আজ থেকে চলছে না, এটা কিন্তু বরাবরই চলছে। আপনারা এটা ভুল করবেন যে আজকে সমন্বয়করা এসছে বলে, তা নয়। এটা কিন্তু হাসিনার আমলেও ছিল।
কম বেশি একটা অন্তত পক্ষে বিচারের একটা প্রহসন হোক, যাই হোক, একটা কিছু হতো, তখন হয়তো কিছু লোকজনকে ধরা হতো। এখন আর সেটা হয় না। এখন ইটস এ ডাইরেক্ট আন্ডার দ্য প্যাট্রনেজ অফ দিস সো কল্ড গভর্নমেন্ট এটা হয়ে চলেছে। এবং ওরা এখন যখনই এখন কিছু আর বলি, সাজানো বিচারটাও নেই। না, সাজানো বিচারটাও নেই। আমাদের এখানে কাসাবকেও উকিল দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু ওইখানে দেখুন সেই চিন্ময় প্রভু উকিলই পাচ্ছেন না, তাকে কোনো উকিল রিপ্রেজেন্ট করতে পারছে না। এটা অদ্ভুত অবস্থা। এখন ওরা কিছু বললেই, যখনই ফোনে কথাবার্তা হয়, ওরা বলে না না এটা আপনাদের মিডিয়ার এক্সাজারেশন। হ্যাঁ, আমি তো আজকেই কাগজে দেখছি যে ইউএসএর যে আপনার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি জ্যাক সুলভিয়ানো বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ইউনুসকে তাদের এই কথাটা জানিয়েছে যে তোমরা কিছু বললেই বলবে মিডিয়া এক্সাজারেশন, কিন্তু এটা নয়। তাদেরও তো নিজস্ব ইনফরমেশন সিস্টেম আছে, তারা তো পাচ্ছে, আমেরিকাও তো পাচ্ছে ইনফরমেশন সিস্টেমে, তারা তো আর মিডিয়ার রিপোর্টের উপরে অ্যাক্ট করবে না। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আর কি। এটা আচ্ছা, আপনাকে তো দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। না, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে একটু মর্নিং ওয়াক করে আমরা হয়তো অন্য জায়গায় যাব। হ্যাঁ, মর্নিং ওয়াক করে অন্য একটা জায়গায় যাব আমি বড়দিনে কোথাও যাবেন? একবার, হ্যাঁ একটু যাব। পিকনিক? একবারে পিকনিক ঠিক না, রিলেটিভের কাছে যাব, সেজন্য একবারে একটু রেডি হয়ে বেরিয়েছি। কলকাতার বাইরে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতার বাইরে যাব। ঠান্ডা নেই তো এখানে? নেই, কিন্তু একটু বাইরে যাব সেই জন্যে নিয়েছি। আর অনেক রাতে ফিরবো, এই জন্য জ্যাকেটটা নিয়ে নিয়েছি। এটাই। পাশে বসে আছেন তো, বাংলাদেশ নিয়ে বলছেন তো, শুনেছেন কিছু বাংলাদেশ নিয়ে? হ্যাঁ শুনলাম। দেখুন দাদা, বাংলাদেশ নিয়ে সবাই মোটামুটি দেখছে কি হচ্ছে, যে হিন্দুদের যে দুর্দশা, সেইটা নিয়ে বলুন, বড় বড় দেশ যেগুলো বলে রাষ্ট্রসংঘ এই ওই মুষ্টিমেয় দেশ, তাদের যখন অসুবিধা হয় তখন অনেক কথা, সাজানো কথা বলে, অথচ যেটা ফ্যাক্ট হচ্ছে হিন্দুদের ওপর কিচ্ছু না। আমি তো বলবো, মানে আমার মা 71 ঠিক এই ঘটনা করেই কিন্তু এসছিলেন। আমার বাবাই দেশীয়, তখন ছোট ছিল, ঠিক করে না গ্রামের কথা বলতে পারে না কিছু। বাবাও পরবর্তীকালে পাসপোর্ট করে মাকে নিয়ে গেছিলো বাংলাদেশে, কিন্তু তাদের কাউকেই খুঁজে পায়নি। মা বিচ্ছিন্নভাবে চলে এসেছিল। মায়ের সাথে আরও একটা বোন ছিল, মাসি, তারাও মোটামুটি ছোট ছিল তখন, বুঝতে পারিনি। তা তার যে রিলেটিভ, তার 7-8 ভাই বোন, কাউকেই পায়নি, না বাবা মা কারোর খোঁজ পায়নি। ওই নিজের গ্রামটাও ঠিক করে পরবর্তীকালে খোঁজ নিয়ে বলতে পারিনি, বাবা চেষ্টা করেছে পারেনি। তো মৃত্যুর দিন, মৃত্যু এই আমার মার 1 বছর এখনও হয়নি, মারা যাওয়ার আগে প্রায় কোমার মতন হয়ে গেছিলো 2-3 দিন আগে। ভুলভাল বলছে, সেই ভাই বোন যে সেই সব কথা বলছে। তা মনের মধ্যে তার যে এতদিনের যে কষ্ট, কাউকে হয়তো বলতে পারেনি, কিন্তু সেই ভুলভাল ওইগুলোই বলছে, আমাদের কথা বলছে না। কতখানি তার দুঃখ, যে তার মানে ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর। মৃত্যুর দিন, মানে যখন কোমার মতো হয়ে গেছে, যখন জ্ঞান ফিরে আসছে, তখন সে বলছে বাংলাদেশের সেই গ্রামের কথা, যে গ্রাম থেকে তাদের পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, তাদেরকে মেরে ভাগিয়ে দিয়েছিল, অত্যাচার করেছিল। সেই বাংলাদেশ থেকে যে পালানোর ধারাটা, হিন্দুদের যে মেরে ভাগানো যে চলছে, চলমান, সেটা এখনও চলছে। ঠিক এই জায়গাটায় নিয়ে আপনি কোথায় যাবেন? আপনার সাথে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম একটু আগে, সেখানে একটা অসাধারণ কথা বললেন। একজন মারা যাচ্ছেন, ভারতবর্ষে চলে এসছেন, পালিয়ে এসছেন বাংলাদেশ থেকে, যখন মরছে তখন সেই দেশের কথা বলছেন, সেই গ্রামের কথা বলছেন, সেই বন্ধুদের কথা বলছেন। একটা দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, সেই নৃশংসতা, সেই ধারাবাহিকতা এখনও চলছে। আপনার বাড়ি কোথায়? এখানে আপনি সেই সময়টা, মানে আপনার কি মানে আপনি শুনছেন বাংলাদেশে কি হয়েছে? হ্যাঁ, আমি তো শুনছি, দেখছি, প্রত্যেক দিনই টিভি খোলা যাচ্ছে না, মানে যখনই খুলছি তখনই ভিতরে মানে কেঁপে উঠছে, যে মানে এগুলো মানে স্বপ্নের বাইরে ছিল, যে এইভাবে আমরা বাট হয়ে, যে আমাদের ভাই বোনেরা সবাই মিলে যে আমরা এইভাবে লড়বো। কেন কি হিন্দু মুসলিম আমরা সবাই এক, এখানে কোনো কিছু জাতি কোনো ভেদ নেই। তো এই কারণে জিনিসটা ভাবতেও চিন্তা হচ্ছে যে এগুলো কি কারণে হচ্ছে, কিন্তু আমরা এটা মেনে নেব না। যেহেতু আমরা মেনে নেবেন না, মানে মেনে নেবো না কেন? কি অন্য দেশ হয়েছে তো কি হয়েছে, আমরাও তো ওই দেশ থেকেই তো বাট হয়ে আমরা এসেছি না, তো কেন মানবো আমরা? আর আমরা হিন্দুদের উপরে এইভাবে কোনো কারণ নেই, ঘর থেকে বের করে করে নির্যাতন হচ্ছে, সব মহিলারা, বাচ্চারা, কোনো কিছুই নেই। এগুলো তো আমরা মানতে পারি না, কেন মানবো এগুলো? তার জন্য আমরা অবশ্যই আমরা রুখে দাঁড়াবো। আমাদের সবাই পালিয়ে কি করে রুখে দাঁড়াবেন? আপনি থাকেন এখানে, রুখে দাঁড়াবেন কি করে? আরে রুখে দাঁড়াবো বলতে কি, আপনাদের
থ্রো দিয়ে আমরা রুখে দাঁড়াবো। আমাদের থ্রু দিয়ে মানে আপনারা আমাদের থেকে নিচ্ছেন যেটা, সেটার জন্যই তো আমরা মানুষের মধ্যে বেদনা আছে, রুখে দাঁড়ানোর কথা ভাবছে, কিন্তু উপায় পথটা কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।